গুড মর্নিং ফ্রম কোভালাম। আমরা এখন দাঁড়িয়ে আছি লাইট হাউসের খুব কাছে একটা বিচের সামনে, সোমা পামসোর রিসর্টের মধ্যে। সামনেই বিচ, সুইমিং পুল, আমাদের এই হোটেলটার লবি। ভীষণ সুন্দর এই হোটেলটা। আর দূরে দেখা যাচ্ছে, খুব দূরেও না, সমুদ্র। এখানে আমাদের ব্যালকনি থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে। ব্যালকনির পরে একটা নারকেল গাছের সারি, তারপরে কিছুটা বালি, তারপরেই সেখানেই সমুদ্র আসতে পড়ছে। একটু যদি জুম করে দেখাই তাহলেই খুব পরিষ্কারভাবে ক্যামেরাতেও দেখা যাবে। অপূর্ব দৃশ্য, সারা দিন এই সমুদ্রের আওয়াজ। আর এইখানে যেখানটায় আমরা আছি এখান থেকেও কিন্তু সমুদ্রে যাওয়ার একটা রাস্তা আছে। এই জায়গাটা দিয়ে সমুদ্রে যাওয়ার রাস্তা। ব্রেকফাস্টে বসে গেছি। ব্রেকফাস্টে আমি দু রকম নিয়েছি। একটা হচ্ছে এখানকার স্পেশাল পুট্টু। এই পুট্টুটা তৈরি হয় হচ্ছে চালের একটা লেয়ার থাকে আর নারকেলের একটা লেয়ার থাকে, আবার চালের লেয়ার আবার নারকেলের লেয়ার, এরকম করে স্টিম করে এই পুট্টুটা তৈরি হয়। এর সঙ্গে করেলা কারি আর টমেটো চাটনি রয়েছে। আর দেখতেই পাচ্ছ আমাদের সবার প্রিয় ধোসা, এটা মশালা ধোসা, সঙ্গে সাম্বার ডাল আর নারকেলের চাটনি নিয়েছি। এবার পুট্টুটা কী করে খেতে হবে, এই পুট্টুটা একটু ভেঙে নিতে হবে, নিয়ে গুঁড়ো মতো করে নিতে হবে, নিয়ে এই করেলা কারি দিয়ে মেখে এরকমভাবে ভাতের মতো খেতে হবে। খুব সুন্দর খেতে, অন্যরকম টেস্ট, নারকেলের ফ্লেভার আছে। আর স্টিম রাইস তো রয়েছে, গুঁড়ো করা চাল, আর হাতে মাঝে মধ্যে একটু টমেটোর চাটনি। ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা চলেছি। আজকে আমরা লাগেজ নিয়েও বেরিয়ে গিয়েছি এই হোটেল থেকে। এই ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আমাদের কমপ্লিট খাওয়া দাওয়া। কী খেয়েছি দেখালাম। আর আরেকটা হচ্ছে যে এবার কোথায় কোথায় যাব সেটা তোমাদের যেতে যেতেই দেখাচ্ছি। লাগেজ ওঠানো হচ্ছে এখান থেকে মুভ করার জন্যে। ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে আমরা ঠিক 2 মিনিট লাগলো লাইট হাউসে, একদম প্রপার লাইট হাউসেই চলে এসেছি। এবার লাইট হাউসের ওপরে উঠবো আমরা, লিফট আছে। টিকিট প্রাইস 20 রুপিস পার পারসন। দূরে সমুদ্র, খুব সুন্দর জায়গাটা, সামনে লাইট হাউস। আমরা এখন এই লাইট হাউসের ওপরে উঠবো। এই দিক থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে যেখানে কালকে আমরা বসেছিলাম সন্ধ্যেবেলা। এইটা হচ্ছে লাইট হাউস বিচ, যেটা কালকে আমরা বিকেলবেলায় বিচটাতে গেছিলাম। এখানে দেখতে পাচ্ছি এখন অনেক ছাতা টাতা দেওয়া, অনেকে বসে আছেন। এবার আমরা লাইট হাউসের ভেতরে ঢুকবো। সামনে থেকে লাইট হাউসটাকে দেখাচ্ছি তোমাদের। আমরা এখন লিফটে করে ওপরে উঠব। ভিজিংজাম লাইট হাউস, এখানে লাইট হাউসটার ডিটেল দেওয়া আছে। এখানটায় দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়ে টু লিফট, এখান দিয়ে লিফটে ওঠার রাস্তা। আমরা লিফটে করে চলে যাচ্ছি লাইট হাউসে। লাইট হাউসের ওপরে সেখান থেকে দারুণ একটা ভিউ পাওয়া যাবে, এটা আমরা আগে বিভিন্ন ভিডিওতে দেখেছি। এখন দেখি ওপরে গিয়ে কীরকম অভিজ্ঞতা হয় আমাদের। নেবে আবার কিছুটা রাস্তা সিঁড়ি দিয়ে এরকম উঠতে হবে। এখানে এরকম কাঠের সিঁড়ি আছে, সেটা দিয়ে উঠলে লাইট হাউসে পৌঁছানো যাবে। এইটা হচ্ছে লাইট হাউসের এন্ট্রিটা। আমরা উঠে এসেছি লাইট হাউসের একদম ওপরে। এখান থেকে আরব সাগরের কিন্তু একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে লাইট হাউস বিচটা, ওপর থেকে দেখা যাচ্ছে একদম দিগন্ত বিস্তৃত সমুদ্র।
এই লাইট হাউসের কাজ প্রসঙ্গে বলি, এটা কিন্তু শিপদের একটা সিগন্যাল দেয়। এই নেভিগেশনের যুগেও কিন্তু এটার একটা ভীষণ ভ্যালু রয়েছে। বাবা দাঁড়িয়ে আছে, খুব কষ্ট করে লাইট হাউসের ওপরে বাবা উঠেছে এই ভিউটা দেখবে বলে। দারুণ দুর্দান্ত ভিউটা, একদম দিগন্ত বিস্তৃত আরব সাগর। লাইট হাউসে এইরকম একটা সিঁড়ি দিয়ে আমরা উঠলাম, এগুলো লাইট হাউসের বিভিন্ন যন্ত্রপাতি। এই সিঁড়িটা দিয়ে নেমে আমরা লিফটের কাছে যাব। এখন ম্যাক্সিমামটাই লিফটে, কিন্তু ওপরের কাঠের সিঁড়িটা দেখেই বোঝা যায় বেশ পুরনো সিঁড়ি। লাইট হাউসের এইখানে লিফটের অপোজিটে একটা জানলা দিয়ে কি অপূর্ব দৃশ্য সমুদ্রটা, সেটা একটু দেখাই। পুরো নীল জল আরব সাগরের, স্পিড বোট চলছে। লিফটের পাশাপাশি এখানে সিঁড়িও আছে, কেউ যদি সিঁড়িতে করে উঠতে বা নামতে চান সেটা সম্ভব। অনেকেই ওঠেন লিফটে, নামেন সিঁড়িতে, যেহেতু ওঠাটা সিঁড়িতে খুব ডিফিকাল্ট। যাই হোক, লাইট হাউসের অভিজ্ঞতাটা কিন্তু একটা অনন্য অভিজ্ঞতা। কোভালাম এলে অবশ্যই লাইট হাউস ভিজিট করবেন। ওপরে ওঠাটা একটু কঠিন, কিন্তু অসম্ভব নয়। বাবার পায়ের যথেষ্ট সমস্যা থাকা সত্ত্বেও বাবা কিন্তু উঠতে পেরেছে। এর জন্য মনে জোর থাকলে নিশ্চয়ই লাইট হাউস থেকে এই ভিউটা আপনারা এনজয় করতে পারবেন। লাইট হাউসের পার্কিং এরিয়া থেকে কিন্তু কোভালাম বিচের একটা দারুণ, কোভালাম মানে লাইট হাউস বিচের, কোভালামের লাইট হাউস বিচের একটা দারুণ ভিউ পাওয়া যায়। পেছনেই দেখতে পাচ্ছ কোভালাম বিচ। আমরা চলে এসেছি কোভালাম বিচে। কোভালামে যে অনেকগুলো বিচ আছে, দেখালাম একটা লাইট হাউস বিচ, এইটা হচ্ছে কোভালাম বিচ। আরও 2-3টে বিচ আছে, সেগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করব। সামনের দিকটা দেখাই। দাঁড়িয়ে আছি কোভালাম বিচের সামনে। এখানে দেখতে পাচ্ছি শেড দিয়ে বসার জায়গা, শোয়ার জায়গা রয়েছে। এখানে মাছ উঠেছে সমুদ্র থেকে, মৎস্যজীবীরা মাছ ছাড়াচ্ছেন। দেখাই মাছ একটু, এবং প্রচুর বগ পাশে ঘুরে বেড়াচ্ছে। অনেক ছোট ছোট মাছ উঠেছে। এখানটায় জেলেরা এইখান থেকে মাছগুলো ছাড়াচ্ছেন, আর এই বগগুলো রয়েছে মাছ খাওয়ার জন্য। ওরাও 1-2 মাছ ভাগে পাবে। ঈগল উড়ে বেড়াচ্ছে। যারা মাছ খেতে ভালোবাসো না, এখানে মাছ এলে ভীষণ খুশি হয়ে যাবে। মাছের গন্ধে ম ম করছে। প্রচুর ঈগল কিন্তু এখানে উড়ে বেড়াচ্ছে। ঈগলগুলোকে দেখাই, ঈগলগুলো আসছে, মাছ ধরছে, খাচ্ছে। ঝাঁকে ঝাঁকে ঈগল ঘুরে বেড়াচ্ছে। কোভালাম বিচটা কিন্তু অপূর্ব সুন্দর। এই যে সাইডটা, এইটার সঙ্গে অনেকটা গোয়ার যে বিচগুলো, যেমন আঞ্জুনা বিচ, এইগুলোর মিল আছে। ভীষণ সুন্দর একটা জায়গা। এখানে আমরা একে একে ঘুরে দেখলাম লাইট হাউস বিচ, কোভালাম বিচ, আরও 2টো বিচে যাওয়ার প্ল্যানিং রয়েছে। প্রত্যেকটা বিচে কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টসের কিছু অ্যাক্টিভিটি রয়েছে, এবং ওখানে বেশ স্পিড বোটে করেও অনেকটা ঘোরা যায়। অপূর্ব সুন্দর বিচগুলো। আমরা দাঁড়িয়ে আছি হাওয়া বিচে। কোভালাম বিচের পরে এসেছি হাওয়া বিচে। এখানে দেখতে পাচ্ছি জাল তোলা হচ্ছে। সব মাঝিরা একসঙ্গে মিলে এরকম জাল টানছেন এবং একটা অদ্ভুত সুরে গান গাইছেন। এখানেও কিন্তু একই রকম একটা ল্যান্ডস্কেপ, দূরে পাহাড়। এখানে একটা মসজিদ লক্ষ্য করছি বিচের একদম পাশেই। এটাও একই রকমের একটা খুব সুন্দর বিচ। বিচটার সামনেটা একটু দেখাই। এখানে মাছ ধরা হচ্ছে, জাল টানা হচ্ছে। আমরা দেখলাম লাইট হাউস বিচ, কালকে রাতেই দেখিয়েছি। আজকেও লাইট হাউস বিচের একটা ডিস্টেন্ট ভিউ দেখলাম। লাইট হাউস বিচের পরে কোভালাম বিচ, তারপরে হাওয়া বিচ। এবার যাচ্ছি সমুদ্র বিচ দেখতে। এই কটাই কোভালামের কিন্তু মেন বিচ, যেগুলো কোভালামে
অ্যাট্রাকশন। এখন এই বিচগুলোকে এক্সপ্লোর করতে চাইলে, বিচগুলোতে সময় কাটাতে চাইলে কোভালামে অ্যাটলিস্ট 2 রাত থাকতে হবে, যার তাহলে একটা দিনে এই বিচগুলোতে কিছু অ্যাক্টিভিটি রাখা যাবে এবং তাহলে কিন্তু কোভালাম ট্যুরটা আরও জমে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে একটা লং ট্রিপ করতে হলে অনেক সময় এতটা সময় থাকে না, সুতরাং আমাদের একটু হেকটিক শিডিউলের মধ্যে কোভালাম ছেড়ে আজকেই বেরিয়ে যেতে হবে। তবু আমরা চেষ্টা করছি সবকটা বিচ অন্তত একবার করে টাচ করার। আমরা চলে এসেছি কোভালাম সমুদ্র পার্কের সামনে। এর পাশেই আছে সমুদ্র বিচ, যেটার পাশে দেখালাম যে কোভালামের যে কেটিডিসির প্রপার্টিটা সেটাও কিন্তু এই বিচের কাছেই রয়েছে। এখানে দেখতে পাচ্ছি লেখা আছে কোভালাম সমুদ্র পার্ক। এখানে বেশ কিছু ছবি আছে, জায়গাটা বেশ সুন্দরভাবে সাজানো। এই বিচটা কিন্তু একদম অন্য রকমের, বসার জায়গা আছে, একদম অন্যরকম ভাবে সাজানো এই জায়গাটা। এদিকে পাথর ফেলা, কিছু বাগান করা আছে, আর সামনে বলাই বাহুল্য দিগন্ত বিস্তৃত আরব সাগর। এখানে বোল্ডার দেওয়া আছে। এই ভূমিরূপটা কিন্তু খুব এখানে কমন। উঁচু একটা পাথর রয়েছে, বেশ কয়েকটা পাথর রয়েছে। ভারকালাতে যেমন খুব বড় একটা ক্লিফ ছিল, এখানে বেশ কিছু পাথর রয়েছে, পাথরের গায়ে সমুদ্র আছড়ে পড়ছে। দূরে মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে। দাঁড়িয়ে আছি সমুদ্র বিচের একদম সামনে। এই বিচটার সামনাসামনি একেবারে সামনে যাওয়া যায় না, একটু দূর থেকেই দেখতে হয়। দূরে বোল্ডার মতো পাহাড় মতো করা রয়েছে, আছড়ে পড়ছে ঢেউ, নীল একদম সমুদ্রের জল। দূরে চলেছে মাছ ধরার নৌকা, আর সামনে নারকেল গাছের সারি। আমরা এগিয়ে চলেছি আজিমালা মহাদেব মন্দিরের এখানে। এই আজিমালা টেম্পল হচ্ছে কোভালাম থেকে 9 থেকে 10 কিলোমিটার দূর, মোটামুটি 20-25 মিনিট টাইম লাগে আসতে। এখানে একটা স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে হর পার্বতী গণেশের মন্দির রয়েছে। মন্দিরের পাশাপাশি একটা বিখ্যাত শিবের স্ট্যাচু রয়েছে, সেটা দেখাচ্ছি, দেখিয়ে সেটা সম্পর্কে বলছি। আমরা আছি আজিমালা শিব মন্দিরের পাশে। এই আজিমালা শিব মন্দির বললামই যে এটা কোভালাম থেকে 9 কিলোমিটার মতো দূরে, এবং এইটা কিন্তু পুভার যাওয়ার পথে পড়ে। কোভালাম থেকে যারা পুভার বা কন্যাকুমারী যাবেন তাদের রাস্তাতেই কিন্তু এটা পড়বে। এটা একটা ক্লিফের ওপরে অবস্থিত। এটার মূল একটা ভিজিটার্স অ্যাট্রাকশন হচ্ছে 58 ফুট উঁচু শিব মূর্তি একটা, যেটা আমরা দেখাচ্ছি। আগে মন্দিরে ঢুকে নিই। আছি আজিমালা শিব টেম্পলে। আজিমালা শিব টেম্পলটা, মূল যে শিব মন্দিরটা, সেটা এখন বন্ধ। তার কারণ ওটা দুপুর 12টায় বন্ধ হয়, আবার 5টায় খোলে। কিন্তু এখানের যেটা মূল অ্যাট্রাকশান শিব মন্দির ছাড়াও, সেটা হচ্ছে এই গঙ্গাধরেশ্বরের স্ট্যাচু। এইটার সম্বন্ধে একটু বলি এবং এটাকে একটু দেখাই। আর আরেকটা খুব অ্যাট্রাকশান হচ্ছে যে এটা পুরো সমুদ্রের একটা উপকণ্ঠে অবস্থিত। 58 ফুট উঁচু এই গঙ্গাধরেশ্বরের স্ট্যাচু, যেটা শিবের গঙ্গাধরেশ্বরের মূর্তি একটা, কংক্রিটে বানানো। 4 হাত শিবের, সামনের ডান হাত আছে থাইতে, পেছনের ডান হাতে ডমরু ধরে আছেন, সামনের বাঁ হাত জটাতে গঙ্গা আছেন সেখানে, পেছনের বাঁ হাতে ধরে আছেন ত্রিশূল। পুরো জিনিসটা কিন্তু একটা সমুদ্রের উপকণ্ঠে, আরব সাগরের উপকণ্ঠে, চারিদিকে সমুদ্রে ঘেরা। সেই জায়গাটা একটু দেখাই। মিস্টিক একটা ফিল তৈরি করেছে জায়গাটা। আজিমালা শিব টেম্পল দেখে আমরা বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি পুভারের দিকে। পুভারে নেয়ার রিভার আরব সাগরে পড়েছে, সেখানে তৈরি হয়েছে অপূর্ব ব্যাকওয়াটার, এবং জায়গাটা বায়োডাইভার্সিটির জন্য খুব বিখ্যাত। পুভারে ব্যাকওয়াটার ক্রুজ একটা এই রিজিয়নের একটা ট্যুরিজমের একটা বিশাল পার্ট, খুব বিখ্যাত। আমরা আজকে পুভারটা ঘুরবো। এখন যাচ্ছি পুভারে।
আজিমালা থেকে পুভারের ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 10 কিলোমিটার। গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে 25 মিনিটস। চলে এসেছি পুভার ব্যাকওয়াটারের সামনে। পেছনেই দেখতে পাচ্ছ আমাদের নৌকা, আমরা এটা হায়ার করেছি 2 ঘন্টার জন্য। পুভার ব্যাকওয়াটারে আছে প্রচুর দেখার জায়গা, সেগুলো এক ঝলকে তোমাদের দেখাই। এই বোটটা আমরা 2 ঘন্টার জন্য হায়ার করেছি। এটা একটা স্পিড বোট। এই বোটে করে আমরা ঘুরবো এবং দেখবো পুভারের বিভিন্ন জায়গা। এবার এই বোটে আমরা উঠবো। এখানে বিভিন্ন ব্যাকওয়াটারের যারা রাইড করান, বোট রাইড করান, এরকম অনেক অর্গানাইজেশনের অফিস রয়েছে পরপর, এবং পরপর অনেকগুলো করে স্পিড বোট রাখা আছে। দুদিকে জঙ্গলের মধ্যে মাঝে সরু পথ। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। এখান থেকে আমাদের বোট একটা লেফট টার্ন নিল। এখনো কিন্তু আমরা এই ম্যানগ্রোভের মধ্য দিয়েই চলেছি। এই দিকটায় দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ। এবার একদম সরু একটা জায়গার মধ্যে আমরা ঢুকছি। এই জায়গাটা কিন্তু একদম সরু, জাস্ট নৌকাটা যাচ্ছে, দুদিকে আর কিচ্ছু না। আমরা স্টার্ট করে দিয়েছি, স্পিড বোটে আমরা যাচ্ছি। পুভার ব্যাকওয়াটারে খরচটা একটু বলে দিই। বোটিংয়ের জন্য খরচ হচ্ছে 1 ঘন্টায় দুজনের খরচ 2500 টাকা, 1.5 ঘন্টা হলে 3500 টাকা, আর 2 ঘন্টা যে কমপ্লিট প্যাকেজ যেটা, সেটা হচ্ছে 4500 টাকা। আর অ্যাডিশনাল পার পার্সন, মানে দুজনের বাইরে যারা থাকবেন তাদের জন্য খরচ হবে পার হেড 500 টাকা। একাধিক বোট এখানে দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর। একটা দুদিকে নারকেল গাছ, এইরকম বোট জার্নি আমরা ম্যানগ্রোভে অনেকেই করেছি, কিন্তু এরকম দুদিকে নারকেল গাছের মাঝখান দিয়ে এরকম ব্যাকওয়াটারের বোট জার্নি, এটা কিন্তু পুভার ছাড়া পাওয়াটা মুশকিল। দক্ষিণ কেরালার অনবদ্য একটি অ্যাট্রাকশন পুভার ব্যাকওয়াটার। তিরুবন্তপুরম থেকে 35 কিলোমিটার দূরে পুভারে নেয়ার নদী মিশেছে আরব সাগরে। ব্যাকওয়াটার, ম্যানগ্রোভ ফরেস্ট, কোস্টাল ভিলেজ, প্রচুর ফ্লোরা এবং ফনা সমৃদ্ধ অনেকগুলো আইল্যান্ড আর গোল্ডেন স্যান্ড বিচ সব মিলে পুভার হয়ে উঠেছে কেরালার একটি ট্যুরিস্ট হটস্পট। আর পুভার ঘুরতে ঘুরতে ফ্লোটিং রেস্টুরেন্টে নিজের পছন্দ করা মাছের কেরালিয়ান প্রিপারেশন কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না। মূল যে চওড়া জলস্রোতটা ব্যাকওয়াটারের, এখান থেকে আমরা ডান দিকে একটা ছোট ক্যানেলে ঢুকছি। এইখানটায় ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, যে জায়গাটাতে আমরা ঢুকছি ভীষণ সুন্দর। এইখানে দুদিকে যে গাছগুলো সেগুলো হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, মানে সুন্দরী, গরান, গেওয়া, এরকম বিভিন্ন গাছ যেগুলো আমাদের সুন্দরবনে আছে। একদম ঘন একটা জায়গা, যেখানে সূর্যের আলো সকালবেলা কম ঢোকে, এরকম একটা জায়গা দিয়ে যাচ্ছি আমরা। ওপরটা একেবারে ছায়ার মতো করে ফেলেছে দুপাশের গাছগুলো। এই পুভার কিন্তু বিখ্যাত হচ্ছে একটা বায়োডাইভার্সিটির জন্য। এখানে বিভিন্ন রকমের অজানা পশু পাখি ইত্যাদি সব কিছু রয়েছে, এবং গাছ, মানে ফ্লোরা এবং ফনা দুটো দিক থেকেই এটা খুব সমৃদ্ধ একটা জায়গা। ম্যানগ্রোভ ছেড়ে আবার আমরা বেরিয়ে গেছি, বড় একটা জলস্রোতের মধ্যে এখন এসে পড়েছি। এটা বেশ চওড়া এই জায়গাটা। আগে আমরা খাড়ির মধ্যে ছিলাম। এটাও অপূর্ব সুন্দর, দেখি এবার কোথায় নিয়ে যায়। দারুণ এনজয় করছি আমরা এই পুভার ব্যাকওয়াটার। অনেকগুলো পয়েন্ট আছে, সেই সবকটা পয়েন্ট দেখবো। তার কারণে আমরা 2 ঘন্টার বোট রাইডটা বুক করেছি, যেটার মধ্যে সবকটা পয়েন্ট আছে। বলেছি এই ব্যাকওয়াটারটা বেসিক্যালি কীভাবে তৈরি হয়েছে, একদিকে মিষ্টি জল, একদিকে নোনা জল, সমস্ত কিছু আমরা এই রাইডটাতে দেখাবো। দূরে দেখতে পাচ্ছি একটা বিচ, প্রবাবলি এই বিচটার কথাই বলছিল। নেয়ার নদী আরব সাগরে পড়ে এই ব্যাকওয়াটারটা তৈরি হয়েছে। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে,
সেই রেস্টুরেন্টটাতে ওনারা বললেন নিয়ে যাবেন, সেখানে নাকি খুব ভালো মাছ পাওয়া যায়। সামনেই একটা রেস্টুরেন্ট, সেন্ট আরিয়া ভবন লেখা আছে, পিওর ভেজিটেরিয়ানদের জন্য। তার পাশেরটা খুব সম্ভবত নন ভেজ রেস্টুরেন্ট, তার কারণ শুনলাম এখানে মাছ পাওয়া যায়। এইগুলো হচ্ছে ফ্লোটিং রেস্টুরেন্ট। চলে এসেছি পুভার গোল্ডেন স্যান্ড বিচে। এখানে দেখতে পাচ্ছি দুটো ধাবা আছে পাশাপাশি, পাঞ্জাবি ধাবা আর যেটা ভেজ রেস্টুরেন্ট ছিল সেইটা, এবং এইটার পাশাপাশি আমাদের এটার পাশেই এখানে খাবারের অর্ডার দিয়ে চলে আসতে হবে বিচে। ওনারা 15-20 মিনিটে রান্নাটা করে রাখবেন। এতক্ষণ বোটিং করে এসে খাওয়ার অর্ডার দিলাম, খাওয়ার অর্ডার দিয়ে ওইখানে দেখো খাওয়ার অর্ডার দিয়েছি। এবার নেমেছি এমন একটা জায়গায় নেমেছি, এখানটা হচ্ছে নদী আর ওই দিকটা হচ্ছে আরব সাগর। মেলা মতো বসেছে, উট চলছে পিছে। এইরকম জায়গা কিন্তু খুব কম আছে, অনেকগুলো বিচে গেছি, কিন্তু যার যে বিচটার আমরা যদি আরো জুম ইন করে দেখাই, এই যে বিচটা গোল্ডেন স্যান্ড পুভার বিচ, এর ডান দিকে আরব সাগর, বাদিকে নেয়ার নদী, একই বিচ, সেখানের দুদিকে দুটো জিনিস রয়েছে। ডাব খাচ্ছি, একদম টাটকা ডাব, প্রচন্ড মিষ্টি। এখানে কিন্তু উট বা ঘোড়া এগুলো চড়ার বন্দোবস্ত আছে এই গোল্ডেন স্যান্ড পুভার বিচে। ছোটখাটো খাবার দোকান রয়েছে। নেয়ার নদীতে আমরা ছিলাম, নেয়ার নদী থেকে এবার আমরা যাচ্ছি আরব সাগর দেখতে। ফল বিক্রি হচ্ছে বেশ কিছু। এই জায়গার যে বালির কালার, এটার সঙ্গে কোভালামের বিচের বালির কালারের ডিফারেন্স আছে। এই জায়গাটায় পতাকা দেওয়া আছে, লাল পতাকা দেওয়া আছে, এটা নদীতে যাওয়া যাবে না। আছড়ে পড়েছে আরব সাগরের জল, অসাধারণ দৃশ্য। আছি পুভার গোল্ডেন স্যান্ড বিচে, আমার পেছনেই আছে আরব সাগর। আর যে জায়গাটা দিয়ে রাইড করে, বোট রাইড করে আমরা এলাম, সেটা হচ্ছে নেয়ার রিভার, যেটা আরব সাগরে পড়েছে। খানিকক্ষণ গোল্ডেন স্যান্ড বিচের ওখানে সময় কাটিয়ে ডাব খেয়ে এখন চলে এসেছি ফ্লোট রেস্টুরেন্টের মধ্যে। আমরা আগে থেকেই খাবার অর্ডার করে দিয়ে দিয়েছিলাম। আমরা লাঞ্চের জন্য বসে গেছি। লাঞ্চে কি কি নিয়েছি দেখো। আমরা প্রথমেই যেটা বলবো, স্পেশালি রেড স্ন্যাপার ফিশ, এটা একটা ফ্রাই করে দিয়েছে আর একটা গ্রেভির সাথে দিয়েছে। এখানেও ফিশ আছে, এই যে খেয়ে বলবো কেমন হয়েছে। সাথে আমরা নিয়েছি ভেজ ফ্রাইড রাইস, একটা ডাল মাখানি আর একটা স্টিম রাইস। ডাল আর ফ্রাইড রাইস সম্পর্কে কিছু বললাম না, আমি স্পেশালি মাছের সম্পর্কে বলছি। মাছটা একটু খেয়েছি, নারকেল তেলে পিওর ভাজা এটা, আর প্রচুর মশলা দিয়ে ফ্রাইটা করা। সঙ্গে নিয়ে নিয়েছি একটু গ্রেভি, গ্রেভিটা সাম্বার গ্রেভি টাইপ, একটু টক পেঁয়াজ রসুন দিয়ে করা, বেশ খানিকটা ঝালও আছে, খুব সুন্দর খেতে। এখানে ফ্লোটিং রেস্টুরেন্টগুলো কিন্তু বেসিক্যালি নৌকাটাকে বাঁধা আছে, এরকম 3টে আছে। আমরা যে ফ্লোটিং রেস্টুরেন্টটাতে আছি সেটা একটু দেখবেন। এইখানে কয়েকটা কাঁকড়া আছে। আমরা নিয়েছিলাম রেড স্ন্যাপার, কাঁকড়া, পমফ্রেট সব এখানে পাওয়া যায়, চিংড়ি। দারুণ টেস্টফুল খাবার, প্রচুর খাওয়া দাওয়া হলো। কেমন খেতে? দারুণ দারুণ, এক্সিলেন্ট। এইখানে একটা পাথর দেখতে পাচ্ছি, এই পাথরটার নাম হচ্ছে এলিফ্যান্ট রক। জুম করলে বোঝা যাবে, একটা হাতির মতো শেপের একটা পাথর এখানে রয়েছে, তার জন্য এটার নাম এলিফ্যান্ট রক। আমরা পোস্ট লাঞ্চ এগিয়ে চলেছি এই পুভার ব্যাকওয়াটার দিয়ে। আমরা এগোচ্ছি এই নিয়ার রিভারের একটা অংশ দিয়ে। এটা দেখাই, এই জায়গাটায় দিয়ে আমরা যাচ্ছি সোজা। আমাদের ডান দিকে আছে গোল্ডেন স্যান্ড বিচ, তার ডান দিকে আছে আরব সাগর। এটা সাগরের অনেকটা কাছাকাছি, তাই ঢেউ কিন্তু এখানে অনেকটা বেশি।
কটেজ, এগুলো কিন্তু সবগুলোই সঙ্গমের এখানে, যেখানে নেয়ার নদী আরব সাগরে মিশেছে তার কাছাকাছি। পরপর পরপর কয়েকটা কটেজ দেখতে পাচ্ছি। এই কটেজগুলোতে থাকার ব্যবস্থা আছে। এখানে কিন্তু ব্যাকওয়াটার একদম উত্তাল। আমরা চলে এসেছি মাদার মেরির স্ট্যাচুর এখানে। এখানে দেখাচ্ছে যে মেরির কোলে যিশু আছে। পুভারের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি, পুভার ব্যাকওয়াটার দিয়ে। এখানে অনেকগুলো পয়েন্ট আমরা কভার করলাম। এই জায়গাটা, এটা বেসিক্যালি একটা আইল্যান্ড, যেটার পাশ দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে কোকোনাট আইল্যান্ড। এই জায়গার সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, সেই ব্রিজটা হচ্ছে কেরালা তামিলনাড়ু বর্ডার। কোকোনাট আইল্যান্ড পেরিয়ে আমরা চলে গেলাম। আমরা ফিরে যাচ্ছি যে জায়গা থেকে আমরা এসেছিলাম সেদিকে। অপূর্ব সুন্দর এই নৌযাত্রা। আমি বলবো আমার পার্সোনালি আলেপ্পির থেকে কিন্তু এটাতে ভ্যারাইটি বেশি। দূরে গোল্ডেন স্যান্ড বিচ দেখা যাচ্ছে, ডান দিকে ফ্লোটিং কটেজ। যে রিজিয়নটায় খেলাম, যে জোনটাতে, তারপরেও কিন্তু এখানে দুটো ফ্লোটিং রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে চিলি, যেটা হচ্ছে নন ভেজ রেস্টুরেন্ট, আরেকটা হচ্ছে সারাবানা ভবন, যেটা কেরালার বিভিন্ন জায়গাতে আছে ভেজ রেস্টুরেন্ট। আমরা গেছিলাম এই ব্লু মেরিন বোট এদের সঙ্গে, দারুণ ঘুরলাম আমরা। ভীষণ সুন্দর রাইড করলাম ওখানে গিয়ে, ভীষণ সুন্দর। তোমরা এলে কিন্তু অবশ্যই পুভার ব্যাকওয়াটারে তোমরা এই বোট রাইডিংটা করবে। কেমন লাগলো কোভালাম আর তার আশেপাশের জায়গাগুলো? যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। পরের এপিসোডে দেখা হবে একদম নতুন একটা রাজ্যে। ততক্ষণে টাটা।